তুমি কি জানো কিছু নাম উচ্চারণ করলেই অন্ধকার থেকে কিছু বেরিয়ে আসে? ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামে কয়েক দশক ধরে এক মেয়ে সুমালা, যার নাম নিলেই শোনা যায় ভৌতিক সব কাহিনী। কেউ বলে সে অভিশপ্ত, কেউ বলে সে শয়তানের বিয়ে দেওয়ার কোণে, কিন্তু একটা জিনিস সবাই মানে, তার নাম একবার ভুল করে উচ্চারণ করলেও জীবনে আর শান্তি থাকে না। আজ আমি তোমাদেরকে সেই গল্পই শোনাতে চলেছি, সুমালা এক অভিশপ্ত নামের কাহিনী। কারণ এখানে এক্সপ্লেন নয়, যে কোনো হরর মুভির রিমেক স্টোরি হলে কেমন লাগতো সেই গল্পই শোনানো হয়। ইন্দোনেশিয়ার এক গ্রাম, ঘন জঙ্গল আর নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা ভাঙাছোড়া কুড়ে ঘরগুলোতে বাস করে খুব অল্প কয়েকটা পরিবার। সেই গ্রামে হঠাৎ করেই একের পর এক ছোট বাচ্চা নিখোঁজ হতে শুরু করলো। কারোরই খোঁজ মেলে না, কিন্তু রাতে গ্রাম্য মানুষেরা জঙ্গলের দিক থেকে শুনতে পায় ছোট্ট ছোট্ট বাচ্চার কান্নার শব্দ। গ্রামের বয়স্করা একদিন জড়ো হয়ে বলল, এইগুলো সবার সুমালার কাজ, ওর আত্মা এখনো শান্তি পায়নি। কিন্তু গ্রামের তরুণরা এইসব বিশ্বাস করতো না। তারা বলতো, এই যুগে ভূত টুত কিছু হয় না, যে আপনারা সব ভুলভাল বকছেন। তাদের মধ্যে ছিল আরিফ, শহর থেকে পড়াশোনা শেষ করে সে বাড়ি ফিরেছিল, আর তার বন্ধু ছিল নানি। তারা ঠিক করলো ব্যাপারটা নিজের চোখে তারা দেখবে। এক রাতে তারা কয়েকজন মিলে জঙ্গলের ভেতরে গেল। অন্ধকার, গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকেছে। হঠাৎ নানির কানে ফিসফিস করে শব্দ এলো, দেখো আমার নাম কিন্তু, দেখো ডাকবে কিন্তু। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আরিফ হাসতে হাসতে বলল, কি আজব ব্যাপার, ভূত এলে কি তোর নাম জিজ্ঞেস করবে? কিন্তু সে একটা ভুল করে ফেললো। সে মজা করতে গিয়ে নামটা সে উচ্চারণ করেই ফেললো। সুমালা, সুমালা নে, সুমালা। শব্দটা বেরোনোর সাথে সাথেই চারপাশের আবহাওয়া, চারপাশের জঙ্গল সব ভারী হতে শুরু করলো, যেন এইবার মৃত্যু খেলা শুরু হবে। জঙ্গলের মধ্যে একটা পচা গন্ধ ভেসে এলো, আর দূরে কোথাও যেন একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। সে বারবার বলছিল, আমি এসেছি, আমি এসেছি। এবার তো সবার পিলে চমকে গেল যে এটা কি তাহলে সত্যি। এই বলে তারা সবাই আতঙ্কে দৌড়তে লাগলো। তাই সবাই গ্রামের দিকে ছুট দিল। গ্রামে এক বৃদ্ধা ছিল, তার নাম মাতলিনা। সে জানতো পুরো ঘটনার আসল রহস্য। বহু বছর আগে এই গ্রামেই ছিল এক সুন্দরী মেয়ে, নাম ছিল তার সুমালা। সে নাকি এক ধনী জমিদারের ছেলের সঙ্গে প্রেম করছিল। দুজনেই ভালোবাসত দুজন দুজনকে, কিন্তু ছেলেটির পরিবার তাদের সম্পর্ককে একদমই মেনে নেননি। তাই তারা একটা ভয়ানক খেলার সিদ্ধান্ত নিল। তারা সুমালাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের মানুষ সবাই মিলে তাকে নদীর ধারে জ্বালিয়ে মেরেছিল। কিন্তু আগুনে তার দেহ না পুড়ে অদ্ভুতভাবে কালো ছাই আর লাশের টুকরো নদীতে ভেসে যায়। তারপর থেকেই গ্রামের বাচ্চারা একে একে নিখোঁজ হতে শুরু করে। লোকজন বিশ্বাস করতে শুরু করলো সুমালা প্রতিশোধ নিতেই ফিরে এসেছে, কারণ গ্রামবাসীরা তাকে জ্বালিয়ে মেরেছিল, আর তার আত্মা বিশেষ করে শিশুদের টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে। এক রাতে আরিফ আর নানি লুকিয়ে গেল সেই জায়গায় যেখানে সুমালাকে মারা হয়েছিল। ভাঙা একটা ঘর, দেওয়ালে পুড়ে যাওয়া দাগ। ঘরে ঢুকেই আরিফ একটা পুরনো কাঠের বাক্স পেল। বাক্সটা খোলার পর দেখা গেল একটা ছোট্ট মেয়ের পুতুল, রক্তে ভেজা, লাল কাপড়ে মোড়া। নানি সেটা হাতে নিতেই পুতুলটার চোখ হঠাৎ নড়ে উঠল। সে চিৎকার করে মাটিতে সেই পুতুলটা ফেলে দিল। ঘরের দেওয়াল থেকে তখন শোনা গেল অদ্ভুত মন্ত্রোচ্চারণ, দেখো আমাকে, আমার নাম দেখো, দেখো আমাকে। আরিফ আর নানি বুঝলো ওরা একটা ফাঁদে পড়ে গেছে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপর তাদের দুজনের মাথায় এলো সেই বৃদ্ধা মহিলার পরের ঘটনাটি। ঘটনাটা এমন ছিল, সেই রাতের পর থেকে গ্রাম জুড়ে অদ্ভুত একটা নীরবতা ছেয়ে এলো। কেউ আর রাস্তা দিয়ে হেঁটে যেতে সাহস পাচ্ছিল না। মানুষের চোখে ভয়ের ছাপ, ঠোঁটে কেবল একটাই ফিসফিস, সুমালা এসেছে, সুমালা এসেছে, ও কাউকে ছাড়বে না। যে ছেলেটা সবার আগে সুমালার নাম ডেকেছিল তার নাম ছিল রাকিব। ভোরবেলায় তাকে পাওয়া গেছিল গ্রামের পাশের পুকুরে, তার দেহ ভাসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাকিব সাঁতার জানতো, আর পুকুরটা ছিল খুবই অগভীর। মানুষরা বলছিল সে ডুবেই কেমন করে মারা গেল। তবে কিছু গ্রামবাসী কসম খেয়ে বলল, রাতের বেলা তারা দেখেছে পুকুরের ঘোলা জলে একজোড়া নারী হাত রাকিবকে টেনে পুরো পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা নিজের চোখে দেখেছি। তার মুখ থেকে শেষবার সেই শব্দ বেরিয়েছিল, তা হলো, সে এসেছে, সে এসেছে, আমাকে নিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় মৃত্যু হয়েছিল গাছের ডালে ঝুলন্ত দেহ। 2 দিনের মাথায় আরেকজনের লাশ পাওয়া গেল, নাম ছিল তার হাসান। সকালবেলা বট গাছের ডালে ঝুলতে দেখা গেল তার দেহটা, কিন্তু গাছের ডালটা এত উঁচু, হাসান নিজে থেকে ওখানে ঝুলতে পারবেই না। তাহলে ওইটা হলো কিভাবে?
তার চোখ খোলা, ঠোঁটে আদো হাসি, আর জিভের কাছে একটা অদ্ভুত চিহ্ন, যেন কেউ লাল সুতো দিয়ে তার গলা চেপে ধরে মেরেছে তাকে। গ্রামের লোকেরা বলছিল গভীর রাতে হাসানের ঘরে হাওয়ার সাথে সাথে একটা নারীর কণ্ঠস্বর কিন্তু ভেসে আসছিল, তুই নাম ডেকেছিলি না, এবার আমি তোকে নেব। তৃতীয় ঘটনাটা এমন ঘটেছিল যে একটা মেয়ে, তার নাম ছিল ফারিহা, সে নিজের ঘরে একা ছিল। পরের দিন সকালে তার মা তাকে ডাকতে গিয়ে দেখে সে মেঝেতে পড়ে রয়েছে। তখনই সে চিৎকার করে ওঠে। ফারিয়ার গলা কাটা আর চারপাশে ভাঙা আয়নার টুকরো। আয়নার টুকরোগুলোতে এখনো তার মুখের আতঙ্কিত প্রতিচ্ছবি যেন ফুটে উঠছিল, আর আয়নার মাঝখানে রক্ত দিয়ে লেখা ছিল, তোমরা আমাকে ডাক দিয়েছিলে, আমি চলে এসেছি। একটার পর একটা মৃত্যুতে গ্রাম আতঙ্কে জমে গেল। কেউ আর বাইরে বেরোতে চাইছিল না। রাতে দরজা জানলা বন্ধ করে সবাই বসে থাকতো। আরিফ আর নানি বুঝতে পারছিল এটা কোনো সাধারণ অভিশাপ নয়, সুমালা সত্যিই ফিরে এসেছে, আর যে তার নাম ডেকেছে তাদের একে একে সে মেরে ফেলছে। তারা নাকি একজন ওঝার কাছে গিয়েছিল। ওঝা বলেছিল এটা মৃত্যু নয়, এটা প্রতিশোধ। সুমালা তার অসমাপ্ত রক্ত পিপাসা মেটাচ্ছে। তাকে থামাতে হলে তার কবরের মাটিতে রক্ত দিতে হবে, জীবিত কারোর রক্ত। কিন্তু এর মানে দাঁড়ায় আরিফেরই হয়তো নিজের জীবন বাজি রাখতে হবে। যারা সুমালার নাম ডেকেছিল তারা সবাই ভয়ে ঘুমোতে পারছিল না। প্রতিদিন মনে হতো আজ হয়তো তার পালা, আজ হয়তো তার পালা, এবং ঠিক সেটাই ঘটছিল। রাতে কানে ভেসে আসতে লাগলো এক নারীর কান্না, কখনো হাসি, কখনো কান্না, কখনো আবার শিশুর হাসার মতো শব্দ, আবার কখনো শিশু যেন হা হা করে কাঁদছে। তারপর হঠাৎ ঘরের ভেতরের আলো হঠাৎ করে নিভে যেত, জানলার কপাট হঠাৎ করেই খুলে যেত, আর মৃত ব্যক্তির ঠোঁট থেকে বেরিয়ে আসতো সেই একই বাক্য, সে এসেছে, সে আমাকে নিয়ে যাচ্ছে, সে এসেছে, সে আমাকে নিয়ে যাচ্ছে। একটা একটা করে সব মৃত্যু যেন অদৃশ্য খুনির খেলা হয়ে দাঁড়ালো। কেউ জানতো না পরের শিকার কে হতে চলেছে। এরপর নানি কাপা গলায় বলল, আরিফ, আরিফ, আমাকে আমার ঠাকুমা বলেছিল ওকে শেষ করতে হলে তার দেহের ছাই খুঁজে বের করতে হবে। ওই ছাই পুড়িয়ে ফেলতে পারলেই ওর আত্মা মুক্তি পাবে, নয়তো আমরা কেউ বাঁচবো না। আরিফ আর নানি টলমল পায়ে এগিয়ে গেল জঙ্গলের ভেতর দিয়ে। রাত তখন খুবই গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারদিকের পরিবেশটাকে আলোকিত করছিল, আবার অন্ধকারে বারবার ডুবিয়েও দিচ্ছিল। দূরে নদীর গর্জন শোনা যাচ্ছিল, যেন প্রকৃতিও আজ কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে চলেছে। পথে হাঁটার সময় হঠাৎ চারপাশে শুকনো পাতা ভাঙার আওয়াজ, ফিসফিসানি, মাটির নিচ থেকে যেন কেউ গোঙাচ্ছে, এমন শব্দই বারবার আসতে লাগলো। আরিফ হাত শক্ত করে মুঠো করলো, চোখের কোণে ভয়ের ঘাম, কিন্তু যা করার তাকেই করতে হবে। তারা নদীর ধারে পৌঁছালো। চারপাশে ঘন কুয়াশা, নদীর জল কালো হয়ে উঠেছে। হঠাৎ বজ্রপাত হলো, আর ঠিক সেই সময় আলোতেই দেখা গেল নদীর মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে ভেসে কেউ একটা আসছে। হ্যাঁ, এ তো সাদা কাপড় পরা এক মেয়ের দেহ। চুলগুলো ভিজে ঝুলছে, চোখ দুটো আগুনের মতো লাল, আর ঠোঁটে অদ্ভুত এক ভৌতিক হাসি। সে ভেসে উঠতে উঠতে ফিসফিস করে বলল, আমার নাম একবার ডাকো, আমি চিরদিন তোমাদের সঙ্গে থাকবো। এই কথাটা শুনেই আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। নানি তার জামার টুকরোটাকে ঠোঁট দিয়ে কামড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ মেয়েটি অর্থাৎ সুমালা নদী থেকে বেরিয়ে মাটিতে পা রাখতেই চারপাশের বাতাস কাঁপতে শুরু করলো। গাছের ডালপালা নিজেরাই নড়তে শুরু করলো। কোথাও যেন শত শত পেঁচার ডাক ভেসে আসছিল। আরিফ আর নানি তাড়াহুড়ো করে মাটির নিচ থেকে পুরনো হাড়গোড় আর ছাই খুঁজে বের করে মাকলিনের দেয়া সেই লাল কাপড় আর মন্ত্র লেখা কাগজ তার পাশে রেখে দিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই সুমালা হঠাৎ কটমট করে চিৎকার করে উঠল, তোরা সাহস করলি কি করে আমার ছাই ছোমার? আমি তোদের কাউকে ছাড়বো না। সেই বজ্রপাতের মতো শব্দ ঝাঁপিয়ে পড়লো তাদের দিকে। আর এই চিৎকার করে নানিকে সরিয়ে দিল। কিন্তু সুমালার হাত নানির কাঁধ ছুঁতে না ছুঁতেই নানির শরীর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আরিফ চোখে জল নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সুমালা ততক্ষণে তার দিকে এগিয়ে আসছে, ঠোঁটে অদ্ভুত হাসি আর চোখে তার আগুন। হঠাৎ ছায়ের ভেতর থেকে একটা কালো আগুন বের হলো। আরিফ কাঁপা হাতে মন্ত্রের কাগজ ছায়ের ওপর রাখলো। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠলো, বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো, নদীর জল উতাল পাতাল হতে লাগলো। আমরা এমন দৃশ্য দেখবো কখনোই ভাবতে পারিনি। সুমালা ব্যথায় চিৎকার করে উঠল, তোরা আমাকে থামাতে পারবি না। কিন্তু সেই আগুন ছাইটাকে গ্রাস করতে শুরু করলো। সুমালা ছুটে এসে
আরিফকে চেপে ধরতে চাইলো, কিন্তু অদ্ভুত এক শক্তি তাকে পেছন থেকে ছুঁড়ে ফেললো। তার চোখ থেকে আগুনের শিখা বের হলো, চুলগুলো বাতাসে উঠতে লাগলো। শেষ মুহূর্তে সে আরিফকে চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে একবার বলল, আমাকে ভুলে যেও না, আমি আবার ফিরবো, তোদের আমি মারবই। তারপরে ভীষণ এক শব্দে আগুন ছাইকে গ্রাস করলো, আর সুমালার দেহ কেঁপে কেঁপে অন্ধকারে মিলিয়ে গেল। সব তারপর নিস্তব্ধ, কেবল নদীর জল আস্তে আস্তে বয়ে চলেছে, আর আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। আরিফ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, বুকের ভেতরে ঢিপ ঢিপ করে শব্দ, চোখে জল, মুখে একটাই শব্দ, শেষ হলো। কিন্তু দূরে জঙ্গলের ভেতর থেকে আবার একটা ফিসফিসানি শব্দ ভেসে এলো, আমি কোথাও যাইনি, আমি আসবো। গল্প এখানে থেমে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, সুমালা কি সত্যি শেষ হলো, নাকি এখনো ছায়ার আড়ালে লুকিয়ে আছে? এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো বন্ধুরা, এই ছিল সুমালা মুভির রিমেক স্টোরি। দেখো, মুভি তো সবাই দেখে, কিন্তু মুভিটির গল্পটা যদি অন্যভাবে হতো তাহলে সেটা কেমন শুনতে লাগতো? যদি এমন শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেই মুভির রিমেক স্টোরি বানিয়ে প্রেজেন্ট করব। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।